আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোলামী চুক্তি, এই চুক্তি এতটা জঘন্য, এই চুক্তি এতটা পাপিষ্ঠতার ফল। মানে একটা মানুষ যখন খুব এক্সট্রিম লেভেলে পাপ করেন এবং যখন সেই পাপের পরিণতিতে প্রকৃতি থেকে বা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জমিনে সমস্ত মানুষের অভিশাপের উপলক্ষ বানানো হয়, ঠিক সেই সময় একটা মানুষ যে পাপগুলো করে, ঠিক ওইরকম একটা পাপ হয়েছে এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি। এই চুক্তি যারা করেছেন, এই চুক্তি যারা প্রমোট করেছেন, এই চুক্তির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষ, আমজনতার ঘৃণা, অভিশাপ, এমনকি সামাজিকভাবে সুযোগ পেলে বা কোনো মানুষ যদি তাদেরকে বাগে পায়, তাহলে তাদেরকে অপমান এবং অপদস্থ না করে ছাড়বে না। বিশ্বের একমাত্র পরাশক্তিটির হাতে যেভাবে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের উইল ফোর্স, মানুষের চিন্তা চেতনা এবং এই রাষ্ট্রের যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, যেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম চুক্তি আমি কখনো দেখিনি। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলার চেষ্টা করছেন যে দেখুন, এরকম চুক্তি তো ইন্দোনেশিয়া করেছে, অমুক অমুক করেছে। আরে বাবা, দুনিয়ার সবাই করুক, তুমি করেছো কেন? অনেক সুন্দরভাবে কথা বলা যায়, দুনিয়ার সব মানুষ ভুল করেছে, তুমি করেছো কেন? তোমাকে তো এই কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়নি। এরকম একটা বিষয় সাধারণভাবে এড়ানো যেত, যে না, আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এই বিষয়গুলো আমরা গণভোটে যাব, এরকম একটা বিষয় চুক্তি হতে পারে কি পারে না, এই বিষয়গুলো আমরা পাবলিককে জানাবো, জনগণকে জানাবো, এই কাজটি তো করা যেত। এরপর জনগণ যদি বলতে হ্যাঁ, গার্মেন্টস মালিকরা যদি হ্যাঁ, তাহলে আজ সবাই আমরা গার্মেন্টস মালিকদেরকে দায়ী করতাম। কিন্তু কেউ বলল না। রাতের আধারে চুপি চুপি করে আপনি এমন একটা চুক্তি করলেন, সেই চুক্তির বিনিময়ে এখন আমাদের দরকার নেই বিমান কিনতে হবে, আমাদের সাধ্য নেই কিন্তু আমেরিকার অস্ত্র কিনতে হবে, আমরা আমাদের যে অস্ত্র, গোলাবারুদ এবং যা কিছু সব হলো ভারতের এবং চায়নার। ফলে এখন যদি আমেরিকান অস্ত্র দিয়ে আমাদেরকে সেই সেনাবাহিনীকে কার্যকর রাখতে হয়, তাহলে যে আগের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রে কী হবে? নতুন অস্ত্র ব্যবহার করার জন্য আবার আমাদেরকে কত বছর অপেক্ষা করতে হবে? এরকম নানা রকমের। আর এত টাকাই আমরা পাবো কোথায়? চায়না থেকে ধরুন একটা গুলি যদি আমি ৳১ দিয়ে আনি, আমেরিকা থেকে সেই গুলিটি আনতে হবে আমার ৳৩ দিয়ে, ৩ গুণ মূল্য বেশি। এই যে এইবার আমরা গিয়ে দেখলাম যে আমরা যে স্বাধীনভাবে তেল কিনবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ওপেন মার্কেট থেকে, সেই তেল কেনার স্বাধীনতাটুকু আমেরিকা হরণ করে নিয়েছে। এখন তাদের অনুমতি নিয়ে তেল কিনতে হবে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে চুক্তি, এই চুক্তির পেছনে অনেক রাজনীতির ইতিহাস আছে। এই চুক্তির পেছনে অনেক গোলামির জিঞ্জির, গোলামির যে শিকল, সেটি রয়েছে। কিছু মানুষকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আমরা এই চুক্তিকে গলার মালা হিসেবে গ্রহণ করেছি। আর কিছু মানুষ ক্ষমতায় থাকার জন্য এই চুক্তিটা করেছে। আর কিছু মানুষ ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তিকে জমের মতো ভয় পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে এরকম কোনো চুক্তি করে, অধীনতামূলক মিত্রতা করে, অধীনতামূলক বন্ধুত্ব করে কোনো দেশ যে পৃথিবীর মানচিত্রে টিকে থাকেনি, আর কোনো ব্যক্তি যে ক্ষমতায় টিকতে পারেনি, দুর্ভাগ্য যে আমাদের ক্ষমতাসীনরা সেই স্মৃতিগুলো তারা স্মরণে আনেন না। এই চুক্তি করার ফলে যদি ক্ষমতায় থাকা যেত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতেন। যদি ভারত কাউকে ক্ষমতা রাখতে পারত, তাহলে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে কেউ ক্ষমতাচ্যুত করতে পারত না। কাজেই ক্ষমতায় থাকতে হলে, ক্ষমতা আসতে হলে খালি যে কূটনীতি বা খালি যে দম্ভ, খালি যে জনগণের সমর্থন বা অন্য কোনো কিছু দরকার, নো, অনেকগুলো জিনিস একত্রে দরকার। তো সেই জিনিসগুলো আমরা স্বীকার না করে আমরা একটা চুক্তি করে ফেলেছি আমেরিকার সঙ্গে। আমাদের দেশের বাঙালি নামধারী, বিদেশি পাসপোর্টধারী, আমেরিকার বেনিয়া, কাউকে আপনি এ যুগের ক্লাইভ বলতে পারেন, কাউকে এ যুগের
মীর জাফর বলতে পারেন, রায় দুর্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ বলতে পারেন, মীর জাফর বলতে পারেন, মিরন বলতে পারেন, আরও অনেক কিছু বলতে পারেন। কিন্তু ব্যাপার হলো পলাশির যুদ্ধের মাধ্যমে তারা যে ক্ষয়ক্ষতি করেছিল বাংলাদেশের ট্রেজারের, তার সাথে বর্তমানে এই আমেরিকার সাথে যে চুক্তি হলো, এটা কোনো অংশে কম নয়, বরং পুরো আমাদের যে গণতন্ত্র, দেশের সার্বিক মানদণ্ড, দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার যে লড়াই সংগ্রাম, সব কিছু আমরা এখন আমেরিকার হাতে ছেড়ে দিয়েছি। সবাই একেবারে ঘোর আমেরিকার কিছু দালাল ছিল বিভিন্ন সময়টিতে, সেই আমেরিকার দালালরাও বলছে যে এই চুক্তিটা ভালো হয়নি, এটি বাতিল করা দরকার। অন্য সাধারণ মানুষ যারা আছে তারা তো এই এত ডিটেলস বুঝেন না, আমজনতা তারা বুঝেন চালের দাম কত হলো, ডালের দাম কত হলো। মানে যখন একেবারে সর্বনাশের আগুন দাউ দাউ করে জ্বলে কারো বাড়িঘর পুড়িয়ে ছারখার করে ফেলে, এবং সেই মানুষটি যখন গৃহহারা হয়ে একেবারে ক্ষুধার্ত শরীরে এক বছরে রাস্তায় এসে আশ্রয় নেয়, তখন সে বুঝে যে সে সর্বহারা হয়েছে। এর আগ পর্যন্ত সাধারণ মানুষ কখনো চিৎকার করে না। তো এইরকম একটা চুক্তির ফলে যখন গৃহযুদ্ধ শুরু হবে, যখন দুর্ভিক্ষ দেখা দিবে, যখন সীমান্তে গোলাগুলি তৈরি হবে, যখন আমাদের এই দেশে অশান্তির পর অশান্তি আসতে থাকবে এবং মানুষের জীবন যৌবন সব তছনছ করে দিয়ে একটা ৭৪-এর দুর্ভিক্ষের চেয়ে ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ, বা ১৭০০ সেই যে বাংলা ১১৭৬ এবং ১৭৭০ সালের যে মন্বন্তর হয়েছিল সেই মহা দুর্ভিক্ষ, সেই মহা দুর্ভিক্ষের মতো যখন আর একটা দুর্ভিক্ষ চলে আসবে, তখন সাধারণ মানুষ যার যা কিছু আছে, যার হাতে লাঠি আছে, যার হাতে বেত আছে, কাঁচি আছে, খুন্তা আছে, কোদাল আছে, কুড়াল আছে, এইগুলো নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। কে করেছে এই চুক্তি, ধরো তাকে। তার আগ পর্যন্ত এটা আপনার আমার মতো যারা মধ্যবিত্ত শ্রেণী, যারা রাজনীতি চিন্তা ভাবনা করে, আমরা তো আসলে মারামারি করতে পারবো না, সাধারণ মানুষের মতো মব তৈরি করতে পারবো না। আমরা এই যে অন্তর্যন্ত্রণায় ভুগছি, মর্মবেদনায় ভুগছি, এই কথাগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে মনের ঝাল মেটাতে পারি। এই চুক্তি হওয়ার পর দিন থেকে আসলে আমি যে কত কথা বলেছি এবং এখনও পর্যন্ত বলে যাচ্ছি, এবং আমি বলবো, এটুকুই আমার দায়িত্ব। আমি এর বাইরে গিয়ে আর কোনো কিছু করতে পারবো না। তো চুক্তি হয়েছে, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন চুক্তি যাদের উপর আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ সরকারকে বলছি, এই মুহূর্তে সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করে দিতে পারে। ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে যে লোহা যখন গরম হয় তখন সেটাকে বাঁকা করো। এখন আমেরিকা এমন একটা অবস্থা আছে, সে উত্তপ্ত, ভীষণ রকম উত্তপ্ত, মধ্যপ্রাচ্য নিয়ে, তারপর কাতার নিয়ে, সংযুক্ত আরব আমিরাত নিয়ে, দুবাই নিয়ে, কুয়েত নিয়ে, সৌদি আরবে নিয়ে। তো সে এত ব্যস্ত যে সেখানে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ, সেখানকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো, সেখানে যে সকল মিলিটারি বেইজে তাদের অত্যাধুনিক যে সকল স্থাপনা রয়েছে, সবগুলো এখন অরক্ষিত হয়ে পড়েছে। সৌদি আরব বলে দিয়েছে এবং কুয়েতও বলে দিয়েছে তাদের দেশে যে আমেরিকান ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটির থেকে তারা কোনো আমেরিকান যে মিলিটারি প্লেন, এগুলো ল্যান্ডিং করা এবং এখান থেকে উড়ে যাওয়ার কোনো অনুমতি তারা দেবে না। ফলে কি হলো, পারস্য সাগর, ভূমধ্য সাগর, হরমুজ প্রণালীর আশেপাশে এই যে পুরো যে গালফ, এই এলাকাতে মার্কিন যে রণতরী রয়েছে, সেই রণতরীর সাথে মিলিটারি বেজগুলোর যে যোগাযোগ, এবং প্লেন থেকে, আকাশ থেকে যে আপনি ইরানে বোমা নিক্ষেপ করবে, সেই বোমা নিক্ষেপ করার জন্য তার যে রাডার সিস্টেম দরকার, তার যে রিফুয়েলিং দরকার, এই পুরো জিনিসগুলো এখন আর সম্ভব হবে না। এর ফলে ইরান যুদ্ধে আমেরিকার যে পরাজয়, সেই পরাজয় বিভৎস হয়ে পড়েছে। এখন ওটা নিয়েই ব্যস্ত। এখানে ত্রিমাত্রিক সমস্যা আমেরিকাকে তছনছ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যে ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে তাদের যাদের পরীক্ষিত বন্ধু ছিল, সব বন্ধু তাদের শত্রু হয়ে গেছে। আর ইরানের কাছে পরাজয়টা খুবই অবমাননাকর এবং বিপর্যয়কর হয়ে পড়েছে। অন্যদিকে নিজের দেশে অর্থনৈতিক অবস্থা স্মরণকালে সবচেয়ে খারাপ। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তার যে আধিপত্য ছিল,
কানাডার সঙ্গে তার যে আধিপত্য ছিল, ইউরোপে এই গত 4-5 মাস আগে সে যে বাহাদুরি দেখাচ্ছিল, সবগুলো মুখ থুবড়ে পড়েছে। এবং তার ফলে এশিয়া বা আমাদের দেশে আমেরিকার যে ভীতি ছিল, সেই ভীতির এখন উল্টো তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হয়ে গেছে। এখন আমেরিকান লোক দেখলেই মানুষ ঠাট্টা মশকরা করে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, দক্ষিণ কোরিয়া, জাপান, যেখানে তাদের বেসগুলো রয়েছে, সেই বেসগুলো তাদের বন্ধ করতে হবে। ভারত মহাসাগরে তাদের যে বেসগুলো রয়েছে, সেগুলো তাদেরকে বন্ধ করতে হবে। তো সেই অবস্থাতে আমরা যদি চোখ বুজে থাকি, তাহলে আমেরিকার সমস্ত শক্তি এসে আমাদের উপর পড়বে। আর আমরা যদি এই সময়টিকে ব্যবহার করে এই চুক্তি থেকে আইনগতভাবে বের হওয়ার সুযোগ খুঁজি, এটা ওয়ান-টুর বিষয়। সরকার চাইলে এখনই সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু সরকার মনে করছে যে যদি আমি বের হয়ে গেলাম, যদি আমেরিকা আমাকে ক্ষমতায় না রাখে, যদি আমার অবস্থা শেখ হাসিনার মতো হয়, আমি কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি। মূল ব্যাপার হলো এই চুক্তি যদি আপনি বলবৎ করেন বা সরকার যদি এই চুক্তি নিয়ে এগোয়, আলটিমেটলি পরিণতি শেখ হাসিনার চেয়ে খারাপ পরিণতি হবে। কাজেই এই চুক্তি বাদ দিয়ে যদি সে দাঁড়িয়ে থাকে আজীবন রাজনীতি করার, কিয়ামত পর্যন্ত রাজনীতি করার, দেশপ্রেম প্রদর্শন করার, দেশপ্রেমের মানে প্রমাণ দেওয়ার যে স্কোপ বা সুযোগ, এটা বিএনপির হাত ছাড়া হবে না, বিএনপির হাতে থাকবে। তো সেই কারণে এই চুক্তিটি আইনগতভাবেই তারা এখন বাতিল করে দিতে পারে। শুধুমাত্র ওই যে আমেরিকাকে ভয় পাওয়ার যে মানসিক অবস্থা, এর থেকে মুক্তি লাভ করতে পারলে হয়ে যাবে, আর কিচ্ছু দরকার হবে না। আর আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে কোনো অবস্থায় মাথা ঘামাচ্ছে না। আর অ্যাজ পার দেয়ার ফেডারেল রুল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায় অনুযায়ী ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি এখন আর কার্যকর নয়। ফলে সেই শুল্ক নীতিকে ভিত্তি করে বা সেইটাকে প্রিয়াম্বেল ধরে, সেটাকে মুখবন্ধন ধরে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তি আইনের দৃষ্টিতে এমনি ভয়েড হয়ে যায়। অ্যাজ পার ল অফ কন্ট্রাক্ট সেটা অটোমেটিক ভয়েড হয়ে যায়। তো একটা ভয়েড চুক্তিকে আমরা কেন মাথায় নিয়ে নাচছি এবং সেই চুক্তির ভিত্তিতে একের পর এক আমেরিকার ফাঁদে পা দিচ্ছি? ইতিমধ্যেই বিমান কেনার যে চুক্তি করা হয়েছে, এটা না করলেও হতো। এর বাইরে অন্যান্য যে সামরিক ক্রয় বিক্রয় থেকে শুরু করে আরও যে কাজে সরকার এগুচ্ছে, এতে করে আলটিমেটলি সরকারের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই আশা করি বিএনপি যারা নেতৃবৃন্দ, তারা সাহসী হবেন, পরিস্থিতি বুঝবেন। 17 বছর ক্ষমতায় ছিলেন না, কোনো ক্ষতি হয়নি। কিন্তু যদি এমন একটি অবস্থা তৈরি হয়, যে অবস্থায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানুষ আপনাকে সারা জীবনের জন্য ঘৃণা করবে। আজ যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দিয়ে যেতেন, আমরা বাংলাদেশে একটা লোক শেখ হাসিনার নাম উচ্চারণ করতে পারতাম না। আজ যদি এই যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি আমেরিকার মতো এরকম একটা চুক্তি হয়েছে, যেখানে ভারতের কাছ থেকে তেল আনতে হবে, ভারতের কাছ থেকে এটা করতে হবে, এই করতে হবে। ভারত এই চুক্তি শেখ হাসিনার সাথে করতে পারতো। এই কারণে শেখ হাসিনাকে তারা প্রণব মুখার্জি যেভাবে ক্ষমতা